ড্রামার শুরুতে আমরা আমাদের এই ড্রামার নায়িকা ফাকে দেখি। ও কাউকে বলছিল, আমি যত বড় হচ্ছি তত আমার মনে হচ্ছে আমি কোনো মায়াজালের মধ্যে ফেঁসে যাচ্ছি। কোনো একটা অদৃশ্য জিনিস আছে যেটা আমাকে সবসময় দেখছে। আমি তাকে অনুভব তো করতে পারছি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। সে আমাকে ক্রমাগত নিজের জালে জড়িয়ে নিচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। ফায়ের হাতে একটা পেইন্টিং ছিল যেটা ওর বন্ধু বানিয়েছিল। ফা ওর বন্ধুর প্রশংসা করে বলে সেও পড়াশোনায় ভালো এবং টপার ছিল। এরপর আমরা দেখি স্কুলে এক্সাম চলছিল। আমরা ভ্যান নামের একটা মেয়েকে দেখি যে পেন্সিল কাটছিল, কিন্তু সে এমনভাবে পেন্সিলটা কাটছিল যে তার হাত কেটে রক্ত বের হয়। টিচার ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি কারোর বশে ছিল। ও সোজাসুজি পেন্সিলটা দিয়ে টিচারকে আঘাত করে বসে। বাকি স্টুডেন্টরা সকলে ভয় এবং আতঙ্কে ক্লাস থেকে বের হয়ে যায়। সিন এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখি প্রিন্সিপাল সমস্ত স্টুডেন্টকে বলে ভ্যান ক্লাসের টপার ছিল, কিন্তু কালকের করা ব্যবহারের জন্য ওকে ক্লাস থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর ওই টিচারের জায়গায় অন্য একজন টিচার আসছে। এদিকে আমরা ফাকে দেখি কালকে সেই জায়গাতে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করছিল এবং সাথে নিজের ফোনে ছবিও তুলে রাখছিল। ও ডেস্কের তলা থেকে কিছু কাঁচের টুকরো পায়, তাতে ওর হাত কেটে যায়। তখনই ওখানে নতুন টিচার আসে যার নাম আজিন। ও ফায়ের হাতে রুমাল দেয় এবং ওখান থেকে কিছু জিনিস নিয়ে চলে যায়। ফা রুমালটা সরিয়ে দেখে ওর হাতের চোট একেবারে ঠিক হয়ে গিয়েছে, যেন ওখানে কিছুই হয়নি। ও তো অবাক হয়ে যায়। এরপর আজিন ক্লাসে আসে। মেয়েরা ওর ভিডিও করে ওদের চ্যাট গ্রুপে দিয়ে দেয়। একটা মেয়ে ফোনে প্রচন্ড বিজি ছিল, মেয়েটার নাম খাউন। আজিন খাউনকে প্রশ্ন জিজ্ঞাসা করে। খাউন ঝটপট সমস্ত প্রশ্নের আনসার দিয়ে দেয়। আজিন বলে, কিন্তু আমি তো এখন এই চ্যাপ্টারটা পড়াইনি। খাউন বলে, আমাদের স্কুলে গ্রেড প্রচন্ড ম্যাটার করে, এজন্য আমরা সব পড়া আগে থেকেই কমপ্লিট করে রাখি। আজিন ওদের বোঝায়, এভাবে সবকিছু আগে থেকে পড়ে রাখতে নেই, এভাবে তো তোমাদের গ্রেড ভালো হবে, কিন্তু সোশ্যাল স্কিলস কমে যাবে। আজিন যখন এসব বোঝায় তখনই খাউন বলে ওঠে, স্যার আপনার প্যান্টের চেন খোলা। আজিন সঙ্গে সঙ্গে চেন আটকে নেয়, কিন্তু সমস্ত ক্লাসের মেয়েরা ওর উপরে হাসছিল। এরপর আমরা দেখি ফা নিজের মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল। ওর মাকে বলে, আমি প্রচন্ড চিন্তায় আছি, চারিদিকে অদ্ভুত কিছু জিনিস অনুভব করতে পারছি। ও ভাবে আজকে সকালের কথা। আজকে সকালে ও যখন ক্লাসে ছিল তখন ও জানালা দিয়ে নিচে তাকায়। নিচে আজিন মাছিদেরকে নিয়ে খেলছিল, আর মাছিগুলো ওর হাতের কাছে ঘুরছিল, যেন মাছিগুলো ওর বসে ছিল। বর্তমানে ফা ওর মায়ের ফোনটা রেখে পড়তে যায়। তখনই ও নোটিস করে ওর ঘরের আয়নাটা ভেঙে গিয়েছে। অপরদিকে আমরা ম্যাট নামের একটি মেয়েকে দেখি, ওয়াশরুমের মধ্যে ছিল। ও চারিদিকে অদ্ভুত জিনিস লক্ষ্য করে। ও আয়নাতে নিজেকে হাসতে দেখে এবং সঙ্গে সঙ্গে আয়নাটা ভেঙে যায়। এরপর আমরা ম্যাটকে দেখি নিজের জামা কাপড় খুলে অদ্ভুত এক ধরনের ডান্স করছিল। এরপর ও সুইমিং পুলে ঝাঁপ দেয়। পরের দিন ফাওর বন্ধুদের থেকে জানতে পারে কালকের রাতে ম্যাট জলে ডুবে মারা গিয়েছে। স্কুল টিচার ম্যাটের ডেস্কের তলা থেকে একটা হিডেন ক্যামেরাও পেয়েছে। এরপর ফা খাউনকে ধরে একটা সাইডে নিয়ে গিয়ে বলে, স্কুলে যা কিছু ঘটছে তার পিছনে ওই নিউ টিচার আজিনের হাত আছে। কালকে আমি ম্যাটকে আজিনের সাথে কথা বলতে দেখেছিলাম, তুমি গিয়ে ওনার কেবিনে চেক করো, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। খাউন মানা করে বলে, সামনে এক্সাম আসছে, আমি যদি ধরা পড়ে যাই তাহলে আমার গ্রেড কমিয়ে দিতে পারে। এরপর আমরা ফাকে পড়াশোনা করতে দেখি, কিন্তু কিছুতেই ওর পড়াতে মন বসছিল না। এজন্যে ও নিজেই আজিনের কেবিনে চেক করতে যায়। গার্ড বাইরে ঘুমাচ্ছিল। ফা লুকিয়ে আজিনের কেবিনে ঢুকে পড়ে এবং ও জিনিসপত্র চেক করে। তখনই ওখানে আজিন চলে আসে। আজিনকে দেখে ফা লুকিয়ে পড়ে। আজিন ভেতরে এসে নিজের জামা খোলে। তখনই ফা দেখে আজিনের শরীরে অদ্ভুত ধরনের কিছু চিহ্নের ট্যাটু আঁকা। তখনই ফা ওই ঘর থেকে একটা বাচ্চার ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। বাচ্চাটি বলে, খারাপ বাচ্চাদের ডিসিপ্লিন শেখা উচিত। ফা চারিদিকে তাকিয়ে দেখে ওখানে কেউই নেই। আজিনও ওখান থেকে গায়েব হয়ে গিয়েছে। ফা বাইরে আসলে ওর গার্ডের সঙ্গে দেখা হয়ে যায়। গার্ড জিজ্ঞাসা করে, তুমি এত রাতে এখানে কি করছো? ফা বলে, আমার কিছু নোটস এখানে ছিল, তাই সেটা নিতে এসেছি। গার্ড বলে, জানো না এখন স্কুলে কি অদ্ভুত ধরনের জিনিস ঘটছে, তাই এখন তোমার একা বাইরে বের হওয়াটা উচিত নয়। গার্ড ফাকে বাইরে ছেড়ে দিয়ে আসতে যায়। ফা ওনাকে জিজ্ঞাসা করে, আপনি কি এখানে কোনো বাচ্চাদের আওয়াজ শুনতে পেয়েছেন? তখনই গার্ডটা বাচ্চার গলায় বলে ওঠে, খারাপ বাচ্চাদের ডিসিপ্লিন শেখা উচিত। গার্ডটা নিজেই নিজের মাথাতে লাঠি দিয়ে মারতে থাকে। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি কারোর বসে ছিল। ফা প্রচন্ড ভয় পেয়ে যায় ও ওখান থেকে পালায়। গার্ডটা ওর পিছনে ছুটে। ফা ছুটতে গিয়ে মাটিতে পড়ে যায়।
গার্ডটা যখনই ওর ওপরে অ্যাটাক করতে যাচ্ছিল তখনই ওখানে একজন মিস্টেরিয়াস ম্যান আসে। ও গার্ডের মাথায় হাত দিয়ে কিছু মন্ত্র বলে, সঙ্গে সঙ্গে গার্ডটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মিস্টেরিয়াস ম্যানটা আর কেউই নয়, আজিন ছিল। আজিন ওর কাছে এসে ওর গালে হাত দেয়। তখনই ওর নিজের ঘরে চোখ খোলে। ও বুঝতে পারে ও এতক্ষণ যা কিছুই দেখছিল সেসব একটা স্বপ্ন ছিল, কিন্তু ওর মন বলে এসব কিছু সত্যিই ঘটেছিল। পরের দিন স্কুলে আসে, তখনই ওর ওপরে বালতি ভর্তি জল পড়ে যায়, যেটা আজিনের হাত ফসকে পড়ে গিয়েছিল। আজিন পুরো বোকা বোকা ব্যবহার করে। পা ওর এরকম বোকামো দেখে হাসে। আজিন বলে, কি হয়েছে, তুমি হাসছো কেন? পা বলে, কালকের আমি একজনকে দেখেছি, সে পুরো তোমার মতো ছিল, কিন্তু তুমি তো আমার ইউনিফর্ম ভিজিয়ে দিয়েছো, তাই আমি এখন স্কুলে যাব কিভাবে? আজিন ফাকে নিজের কেবিনে নিয়ে যায় অন্য একটা ইউনিফর্ম দেওয়ার জন্যে। ফা মুচকি হাসে। আজিন বলে, তোমাকে হাসলে খুবই সুন্দর লাগে। ফা বলে, হ্যাঁ, আমি কালকে রাতের কথা ভেবে হাসছি। আজিন বলে, ও আচ্ছা, কালকে স্বপ্নের ওই ছেলেটাকে ভেবে হাসছো? ফা বলে, কিন্তু আমি তো তোমাকে একবারও বলিনি যে ওটা স্বপ্ন ছিল, তাই তুমি সত্যি কথা বলো, কালকে রাতে তুমি আমার সাথে কি করেছিলে? কালকে রাতে যা কিছুই ঘটেছিল সেসব সত্যিই ছিল। তুমি ভালো মতো জানো ম্যাটের সঙ্গে কি হয়েছে। আজিন বলে, টিচাররা ম্যাটের ডেস্কের তলা থেকে একটা হিডেন ক্যামেরা পেয়েছে। ফা বলে, হ্যাঁ, ওটা আমি লাগিয়েছিলাম। এমনকি আমি স্কুলের অনেক জায়গাতেই ক্যামেরা লাগিয়েছি, যাতে আমি তোমার ওপর নজর রাখতে পারি। কালকের আমি লাইব্রেরিতে একটা স্টুডেন্ট লিস্ট পাই, যেটা ছিল ক্লাসের সব টপার স্টুডেন্টদের। তাদের ছবির উপর কেউ স্ক্র্যাচ করেছিল, এর মানে কেউ ওদের ক্ষতি করতে চায়। প্রথমে ছিল ওয়ান, তারপর ম্যাট, এরপর হয়তো আমি। ফা ওর ফোন বের করে রেকর্ড হওয়া ভিডিওটা দেখায়। কালকে রাতে আজিনুকে কোলে করে ওর রুমে দিয়ে এসেছিল। ক্যামেরাতে কালকে রাতে সবকিছুই রেকর্ড হয়ে গিয়েছিল। ফা আজিনের থেকে জবাব চায়, ও কেন এসব কিছু করছে। ফা ওর ডেস্কের তলা থেকে একটা কাঁচের টুকরো পায়, যেটাতে রক্ত দিয়ে অদ্ভুত এক ধরনের চিহ্ন আঁকা ছিল। ও সেটা আজিনকে দেখিয়ে বলে, কেন তুমি টপার স্টুডেন্টদেরকে মারতে চাইছো? আজিন ওই কাঁচের টুকরোটার উপরে আঁকা চিহ্নটা দেখে শক্ট হয়ে বলে, এটা তুমি কোথায় পেয়েছো? ফা কিছুই বলে না। ও আজিনকে সমস্ত সত্যি কথা বলতে বলে। আজিন ফাকে ম্যাজিক করে অজ্ঞান করে দেয়। এরপর ফায়ের যখন জ্ঞান ফিরে, তখন ও একটা লাল আলো জ্বালানো ঘরের মধ্যে ছিল, আর ওর হাত দুটো দড়ি দিয়ে বাঁধা ছিল। তখনই ওর সামনে আজিন আসে, আর ওর কপালে আঙুল ঠেকিয়ে কিছু মন্ত্র পড়ে। তখনই ফা জলের মধ্যে ডুবে যাচ্ছিল। আজিন যখন ফায়ের কপাল থেকে আঙুল সরায়, তখন ফা আবার ওই ঘরে চলে আসে। আজিন এরকম আরো একবার করে। তখনই ফা কারোর বসে চলে আসে এবং ও আজিনকে বলে, আমি তোমাকে মেরে ফেলবো। আজিন যখন তৃতীয়বার ফায়ের মাথায় আঙুল ঠেকিয়ে মন্ত্র পড়ে, তখন ফা সোজাসুজি ওই ঘর থেকে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে। আসলে ও এতক্ষণ বাথটাবের মধ্যেই ছিল, আর ওই লাল ঘরটা ছিল একটা বিভ্রম বা অন্য দুনিয়া। ফা বমি করে, যার ফলে মাটিতে ছড়িয়ে থাকা মন্ত্রভূত কাগজগুলো কালো রঙের হয়ে যায়। আজিন বলে, আমি তোমার ওপরে লাগা সমস্ত অভিশাপ মুছে দিয়েছি, এখন তুমি বিপদমুক্ত। আজিন আরো বলে, এই ওয়ার্ল্ডে জাদু আর কালো জাদু দুটোই এক্সিস্ট করে। যারা কালো জাদু করে তারা আমাদের মধ্যেই সাধারণ মানুষ হিসেবে সেজে থাকে। আমি এসেছি জাদুর দুনিয়া থেকে এবং এখানে টিচার হিসেবে থাকছি, যাতে আমি জানতে পারি এসব অঘটনের পিছনে কে আছে। স্কুলের মধ্যে এমন কেউ আছে যে এইসব কালো জাদু পড়ছে এবং তার অভিশাপে সকলের মৃত্যু হচ্ছে, আর তুমিও তার শিকার। তাই তোমার সুরক্ষার জন্য তোমার এখন থেকে আমার সাথেই থাকতে হবে এবং তাকে ধরতে তুমি আমাকে সাহায্য করবে। এদিকে আমরা সেই কালো জাদু করা সেই ব্যক্তিকে দেখি, যার মুখে কাঁচের টুকরো দিয়ে মাস্ক পরা ছিল এবং সে কাঁচ গুঁড়ো করে খাচ্ছিল। এরপর আমরা ফাকে দেখি ওর মাকে ফোন করে বলে, আমি পড়াশোনার জন্য কিছুদিন আমার একজন বন্ধুর সাথে থাকবো। ও নিজের জিনিসপত্র গুছিয়ে আজিনের বাড়িতে চলে আসে। ও আজিনকে খালি গায়ে রেখে বলে, তুমি এভাবে কি করে ঘুরে বেড়াচ্ছ? আজিন বলে, এটা আমার বাড়ি, তাই আমি যেভাবেই ঘুরতে পারি। ঘুমানোর সময় হয়ে যায়। আজিন বলে, তুমি সোফাতে ঘুমিয়ে পড়ো, আর আমি বিছানায় ঘুমিয়ে পড়বো। ও ঘরে ফিতে দিয়ে দুটো ভাগ করে বলে, তুমি যা কিছুই করবে ঘরের ওই দিকটাতে করবে, এই পারে আসার চেষ্টা করবে না। তুমি যদি না আমার কথা শোনো, তাহলে তুমি নিজেই নিজের জীবনটাকে বিপদের মধ্যে ফেলবে। আজিন নিজের বিছানায় ঘুমিয়ে পড়ে। ফা আজিনের একটা বই নিয়ে ব্যালকানিতে চলে যায়। সকালে আজিন ঘুম থেকে উঠে দেখে ফা সোফাতে নেই। ও ব্যালকানিতে গিয়ে দেখে ফা ওখানেই বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। আজিন ওকে জাগিয়ে দেয় এবং ব্রেকফাস্ট বানায়। এরপর ওরা দুজনে বাইকে করে স্কুলে যায়। আজিন এত জোরে বাইক চালাচ্ছিল যে ফা নিজের স্যান্ডউইচটাও খেতে পাচ্ছিল না। আজিন স্কুলের পিছন দিকটা গাড়ি থামায় এবং ফাকে বলে, তুমি একাই আগে স্কুলের মধ্যে যাও। ফা ঠিক আছে বলে চলে যাচ্ছিল, কিন্তু আজিন ওর হাত ধরে টেনে ওর গলায় এক ধরনের লকেট পরায়। এই লকেটটা হচ্ছে একটা রক্ষা কবচ। যতক্ষণ এটা ফা গলায় পড়ে থাকবে, ততক্ষণ ওই কালো জাদুকর ওকে নিজের বশে করতে পারবে না।
তখনই ফায়ের কিছু ক্লাসমেট ওদের দুজনকে একসাথে দেখে ছবি তুলে নেয়। ফা ক্লাসে আসলেই সকলে ওকে ঘিরে ধরে প্রশ্ন করে, তোমার আজিনের সঙ্গে কি সম্পর্ক? একজন ওদের ছবিটা দেখিয়ে বলে, তুমি আজিনের এত কাছাকাছি কি করছিলে? খাউন বলে, বাহ, তুমি গ্রেডের জন্য নিজের ক্লাস টিচারকেই পটিয়ে নিয়েছো। তখনই ওখানে আজিন আসে ফাকে টিফিন দিতে। আজিন সকলকে বলে, আমি ফায়ের আঙ্কেল, কিন্তু কেউই প্রথমে বিশ্বাস করে না। আজিন ফাকে বলে, তোমার মা তোমাকে ফোনে পাচ্ছে না, এজন্য উনি তোমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে, শুনে নিও। ফা সকলের সামনেই ভয়েস মেসেজটা শোনে। ওর মা বলে, তুমি নিজের আঙ্কেল আজিনের খেয়াল রেখো, উনি স্কুলে নতুন, তাই ওনার সাথে সাথেই থাকবে। ভয়েস মেসেজটা শুনে সকলেরই বিশ্বাস হয়ে যায় যে সত্যি সত্যি আজিন ফায়ের আঙ্কেল। কিন্তু ফা তো ওই মেসেজটা শুনেই প্রচন্ড শক ছিল। ও আজিনকে গিয়ে বলে, এসব তুমি কিভাবে করলে? তুমি কি আমার মাকে হিপনোটাইজ করেছো নাকি? ফা আজিনকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। আজিন প্রচন্ড রেগে গিয়ে বলে, আমি এখানে তোমার সাথে পার্সোনাল কোনো ঝগড়া করতে আসিনি, আমি এখানে সেই কালো জাদুকরীকে ধরতে এসেছি। এজন্য তুমি প্লিজ নিয়মের মধ্যে থাকো, আর আমাকে কোনো রকম প্রশ্ন করবে না, আর আমার ব্যাপারে বেশি জানার চেষ্টাও করবে না, এটাই তোমার জন্য ভালো হবে। আমি এই স্কুলের কিছু কিছু জায়গাতে গিয়ে কালো জাদুর শক্তি নষ্ট করব, আর তুমি ওই টপারদেরকে খেয়াল রাখবে, কেননা ওই ব্যক্তির পরে টার্গেট এদের মধ্যে থেকেই কেউ একজন হতে পারে। ও যেভাবে এগোচ্ছে আমার মন বলছে ওর শিকার এবারে কোনো স্টুডেন্ট। এদিকে আমরা নামসিন নামের একটা মেয়েকে দেখি, ওর মনে হচ্ছিল কেউ ওর উপরে নজর রাখছিল। ফাকে আমরা ক্লাসের বাইরে দেখি, ও দূর থেকে নামসিনের উপর নজর রাখছিল। তখনই হঠাৎ করে ফায়ের মুখ থেকে রক্ত বমি হয় এবং ওর মুখ থেকে একটা কাঁচের টুকরো বের হয়। ফায়ের আওয়াজ শুনে নামসিন বাইরে বের হয়। তখনই কতগুলো হাত নামসিনকে শক্ত করে ধরে ফেলে। ফা চিৎকার করে নামসিনকে ডাকে, কিন্তু তখনই ফায়ের ক্লাসরুমে ও চোখ খোলে। আসলে ফায়ের সবকিছু স্বপ্ন দেখছিল। আজিন একটা ক্লাসরুমে যায় এবং একটা ঘড়ির মাধ্যমে খারাপ শক্তি খুঁজতে থাকে। ঘড়িটা একটা লকারের দিক নির্দেশ করে। আজিন লকারটা খোলে, ওর মধ্যে একটা পুতুল ছিল। আজিজ যখন পুতুলটা হাতে নেয় তখন ওখানে লাইট অন অফ হতে থাকে এবং আশেপাশের জিনিসগুলো সব নড়তে থাকে। আজিন ওর শক্তি দিয়ে ওখানকার খারাপ শক্তিকে নষ্ট করে দেয়। অপরদিকে ফা নামসিনকে ফোন করে জিজ্ঞাসা করে ও কোথায় আছে, কেননা নেক্সট স্টপার ওই ছিল। নামসিন ফাকে মিথ্যে বলে যে ও বাড়িতে রয়েছে, কিন্তু ও আসলে স্কুলের মধ্যেই ছিল। পিছন দিক থেকে ওর কিছু বন্ধুরা বলে ওঠে, তুমি এখনো বাড়িতে যাওনি কেন? ওদের কথা ফা শুনে ফেলে। ফা নামসিনকে বাড়িতে চলে যেতে বলে। নামসিন বলে, আমি একটা অদ্ভুত নোট পেয়েছি যার মধ্যে লেখা ছিল কেউ আমাকে মিউজিক রুমে ডাকছে। নামসিন বলে, আমি এখন মিউজিক রুমে যাচ্ছি বলে ও ফোনটা কেটে দেয়। ফা দৌড়াতে দৌড়াতে মিউজিক রুমে যায়। অপরদিকে নামসিন ওই মিউজিক রুমে চলে আসে। ও ওখানে একটা মেয়ে পুতুলকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে, যার শরীরে প্রচুর রক্ত লেগেছিল। নামসিন ওটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিল্লে দেয়। তখনই ওখানে ফা আর আজিন চলে আসে। পরের সিনে আমরা দেখি আজিন ফাকে বলে, তোমার বন্ধু এখন সেফ। আমি দেখেছিলাম ওই মিউজিক রুমে কোনো খারাপ শক্তি ছিল না। ওই খারাপ ব্যক্তি শুধুমাত্র নামসিনকে ভয় দেখাতে চেয়েছিল। পরের দিন স্কুলে আজিন একটা টেস্ট প্রিপারেশন ক্লাস রাখে। ওর পুরো বিশ্বাস ছিল যে সেই জাদুকরী ব্যক্তিটাও ক্লাসে আসবে, কেননা ক্লাসে কিভাবে গ্রেড বাড়াতে হবে সেই ব্যাপারে আলোচনা করা হবে। ক্লাস শুরু হয়ে যায়। ফা সবার ওপর নজর রাখে, কিন্তু ফায়ের কাউকে সন্দেহজনক মনে হয় না। কেমিস্ট্রি ক্লাসে একটা অদ্ভুত মেয়ে আসে যার উপরে ফায়ের সন্দেহ হয়, কেননা মেয়েটা ছিল আর্টসের স্টুডেন্ট। ও কেমিস্ট্রি ক্লাসে কি করছে? ফা সেই ব্যাপারে আজিনকে মেসেজ করে। আজিন বলে, তুমি পিছনে ঘুরবে না, ওই মেয়েটা তোমাকেই দেখছে। মেয়েটা ওয়াশরুমে যায়, ওর পিছু পিছু ফাও যায়। ফা সমস্ত ওয়াশরুমের দরজা খুলে ওই মেয়েটাকে খুঁজতে থাকে। ফা যখন শেষে দরজা খোলে তখন ওই মেয়েটা ফায়ের মুখ চেপে ওয়াশরুমের ভিতরে ঢুকিয়ে নেয়। আজিন বাইরে থেকে ফায়ের গলার আওয়াজ শুনে ফেলেছিল, ওই জন্য ও ওয়াশরুমের ভিতরে আসে। ও যখন দরজাটা খোলে তখন ওই মেয়েটা আজিনের ওপর অ্যাটাক করে দেয়। এরপর আমরা তিনজনকে বসে কথা বলতে দেখি। মেয়েটির নাম ইভা। ও আসলে ভেবেছিল আজিন ফাকে বিরক্ত করছে, আর আজিন স্কুলের মধ্যে সমস্ত কালো জাদু করছে, এজন্যে ও আজিনকে হাতে নাতে ধরতে এসেছিল। আজিন বলে, আমাকে দেখে কি তোমার মনে হয় আমি কালো জাদু করি? ফা বলে, প্রথম আমিও ভেবেছিলাম তুমিই কালো জাদু করেছিলে। ইভা বলে, আমি একটা ছোট ক্লাবের মেম্বার যেখানে ছোটখাটো ম্যাজিক শেখানো হয়। আমার এসবে প্রচুর ইন্টারেস্ট, এজন্য কেউ আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না। ফাওর বন্ধু হয়ে যায়। অপরদিকে আজিন অডিটোরিয়াম রুমে যায়। ওখানে সেম চিহ্ন আঁকা দেখতে পায় যেমনটা ফাওকে দেখিয়েছিল। ও স্কুলের ম্যাপ বের করে কোন কোন জায়গাতে খারাপ শক্তির প্রভাব বেশি সেই জায়গাগুলো মার্ক করে। সমস্ত জায়গা মিলে ওই চিহ্নটাই হচ্ছিল এবং ওই চিহ্নটা একটা জঙ্গলের দিক নির্দেশ করছিল, যেটা স্কুলের পাশে। আজিন দৌড়ে ওখানে যায়। অপরদিকে ইভা ফায়ের সঙ্গে কথা বলতে বলতে ও কারোর বসে চলে আসে।
ক্লাসে থাকা সমস্ত স্টুডেন্টদের রক্তবমি শুরু হয়ে যায়। স্পিকারে বলা হয় যেন সমস্ত স্টুডেন্টরা ক্লাস থেকে বাইরে বেরিয়ে যায়। স্টুডেন্টরাও তাই করে, ওরা স্কুল থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই আমরা সেই কালো জাদুকরী ব্যক্তিকে দেখি। ও অপোজিট ডিরেকশনে যাচ্ছিল। এদিকে আমরা ফাঁকে দেখি ইভার শরীর যখন প্রচন্ড খারাপ হয়ে যায় তখন ও নিজের গলার রক্ষা কবচটা ইভার গলায় পরিয়ে দেয়, যার ফলে ইভা তো বেঁচে যায়, কিন্তু ফায়ের রক্তবমি শুরু হয়। তখনই স্কুলের আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। আকাশে পাখিরা গোল গোল উড়তে থাকে। অপরদিকে আজিন মন্ত্র পড়ে অভিশাপ শেষ করার চেষ্টা করছিল। ফা ওই ব্যক্তিকে দেখে ফেলে। ও সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছিল। ফা ওই ব্যক্তিকে ফলো করে এবং আজিনকে ফোন করে বলে ও সেই ব্যক্তির পিছু করছে। আজিন ওকে ফলো করতে বারণ করে, কিন্তু ফা ওর কথা শোনে না। ফা ওই ব্যক্তিকে ফলো করতে করতে একটা ঘরের মধ্যে চলে আসে। সেই ঘরের পরিবেশটা ছিল ওই খারাপ ব্যক্তির বশে। ও ঘরের মধ্যে এমন একটা মায়াজাল সৃষ্টি করেছিল যে সেই ব্যক্তি ফাকে স্পষ্ট দেখতে পাচ্ছে, কিন্তু তাকে ফা দেখতে পাচ্ছে না। ফা আজিনকে বলে, জানি না আমি কোন ঘরে চলে এসেছি, এখানে তো কেউই নেই। আজিন বলে, তুমি যা দেখছো সেটা সত্যি না, ও শুধু তোমার মস্তিষ্কের সঙ্গে খেলছে এবং একটা ভ্রম তৈরি করেছে। তোমার মনে হচ্ছে তুমি ওখানে একা, কিন্তু তুমি ওখানে একা নাও। ওই ঘরে সেই খারাপ ব্যক্তিটাও আছে। ফা আজিনের সঙ্গে কথা বলছিল আর সেই খারাপ ব্যক্তিটা ওর পিছনে দাঁড়িয়েছিল। খারাপ ব্যক্তিটা আর কেউই নয়, নামচিন ছিল। সে একসময় ফায়ের বেস্ট ফ্রেন্ড ছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি নামচিন এক জায়গায় বসে প্রচন্ড কাঁদছিল এবং ও নিজের হাতের শিরা কেটে সুইসাইড করার চেষ্টা করছিল। তখনই ওর কম্পিউটারে একটা অচেনা ওয়েবসাইট থেকে মেসেজ আসে, তুমি কি এই পৃথিবীকে ঘৃণা করো? চলো আমরা একসাথে এই পৃথিবীকে শেষ করে দিই। তখনই ওর ঘরে একটা পার্সেল আসে, যার মধ্যে নামচিন সেই কাঁচের টুকরোর মাস্কটা পায়। বর্তমানে নামচিন একটা ধারালো অস্ত্র দিয়ে ফাকে মারতে যায়, কিন্তু ফা সেটা বুঝতে পেরে সরে যায়। নামচিন ফায়ের পিছনেই পড়ে যায়। ফা সবকিছু বুঝতে পারছে, কিন্তু তাকে দেখতে পারছিল না মায়াজালের কারণে। এদিকে আজিন খুঁজতে খুঁজতে সেই ক্লাসে আসে যেখান থেকে এই অভিশাপটা শুরু হয়েছিল। ও এক এক করে সমস্ত ক্লাসে থাকা খারাপ মন্ত্রভূত কাঁচগুলো ভেঙে ফেলে। এর ফলে ক্লাসগুলো অভিশাপ মুক্ত হয়ে যায়। এদিকে ফায়ের পা লেগে ওখানে থাকা একটা রঙের কৌটোটা পড়ে যায়, যার ফলে রং কিছুটা নিচে পড়ে যায়। নামচিন যখন রঙের ওপর পা দেয় তখন ওর পায়ের ছাপ ফা দেখে ফেলে। নামচিন যখন ফাকে মারতে যাচ্ছিল তখনই ওখানে আজিন চলে আসে। ও মন্ত্র পড়ে নামচিনকে আটকাতে যায়। তখনই নামচিন ওখান থেকে পালিয়ে যায়। আজিন ওর পিছু করতে যাচ্ছিল, কিন্তু ফা ওকে আটকে বলে, ও অনেক বিপজ্জনক, তুমি ওর পিছনে যেও না। আজিন প্রচন্ড রেগে যায়। ও ফায়ের মুখ চেপে ধরে বলে, কোনটা বিপজ্জনক কোনটা নয় সেটা আমি ঠিক করব, তুমি নও। আজিন আবারও নামচিনের পিছু করে। ফা বাড়িতে চলে আসে। আজিন তখনও বাড়িতে ফেরেনি। ও অনেক রাতে আহত হয়ে বাড়িতে ফেরে। ফা ওর চোটে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। আজিন মানা করে, কিন্তু ফা শোনে না। ওর চোটে ব্যান্ডেজ করে দেয়। ফা জিজ্ঞাসা করে, ওই কিলারের কি হলো? আজিন বলে, একটুর জন্য হাত ফসকে বেরিয়ে গেল, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার ওই কিলারের জন্য প্রচন্ড চিন্তা হচ্ছে। ফা কিছুই বলে না। আজিন বলে, তুমি কখন জানতে পারলে কিলার আর কেউই নয়, নামচিন? এজন্যে তুমি তখন আমাকে আটকেছিলে, কেননা তুমি ভালো মতো জানো ও তোমার ফ্রেন্ড। তুমি কেন ওকে বাঁচাতে চাইছো? ফা কেঁদে ফেলে। আজিন বলে, আমি কাউকে মানাতে তো পারি না, কিন্তু আমি তোমাকে ডিনারে নিয়ে যেতে পারি। ও উঠে সমস্ত ব্যান্ডেজগুলো খুলে দেয়, কেননা ওর সমস্ত চোটগুলো মিলে গিয়েছিল। ফা দেখে অবাক হয়। আজিন বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম আমার মেডিসিনের কোনো প্রয়োজন নেই। এরপর ওরা দুজনে ডিনার করতে বাইরে যায় এবং ওরা প্রচন্ড মজা করে। ফা আজিনের ভিডিও করছিল। আজিন বলে, তুমি আমার ভিডিও কেন করছো? তখনই ফায়ের মনে পড়ে যায় ও আর নামচিন যখন বেস্ট ফ্রেন্ড ছিল তখন ওরাও এভাবে ভিডিও শুট করতো। ও এটা ভেবে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। ফা আজিনকে বলে, যখন আমি প্রচন্ড স্যাড হয়ে যাই তখন আমি কোনো উঁচু বিল্ডিং এর ছাদে চলে যাই, যাতে আমি একটু হালকা অনুভব করতে পারি। ঠিক ওই বিল্ডিংটার মতো আমি পাখির মতো উড়তে চাই। আজিন বলে, তুমি কি পাখিদের মতো উড়বে? আজিন ফাকে বাড়িতে নিয়ে এসে ওর ওপরে কিছু মন্ত্র পড়ে এবং ওর মাথাতে আঙুল ঠেকায়। সঙ্গে সঙ্গে ফা কল্পনাতে অন্য একটা দুনিয়াতে পৌঁছে যায়। ও দেখে ও হাওয়াতে উড়ছে আর আজিন ওর হাতটা ধরে আছে। ওরা দুজনে সেই বিল্ডিংটার কাছে যায় এবং দুজনে ওখানে বসে কথা বলতে থাকে। ফা বলে, আমার উঁচু বিল্ডিং এ নামচিনি নিয়ে আসতো যখন আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি নামচিনি বসে ছবি আঁকছিল। ও ছবি আঁকতে প্রচন্ড ভালোবাসে। তখনই ওখানে ফা চলে আসে। ও নামচিনের আঁকা দেখে অনেক প্রশংসা করে। তখন থেকে ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। দুজনেই টপার ছিল, কিন্তু ওদের মধ্যে কোনো হিংসা ছিল না। বন্ধুত্ব আর মজা করার জন্যে নামচিনের এবারের রেজাল্ট অনেক কমে যায়। নামচিনের মা ওদের দুজনকে ডিনারে ইনভাইট করে।
উনি প্রচন্ড রেগেছিল। নামসিনের মা ডিনার টেবিলেই নামসিনের রেজাল্ট বের করে বলে, তোমার রেজাল্ট এবারে খুবই খারাপ এসেছে। সব সাবজেক্টে 80+ মার্কস ছিল। উনি ফায়ের রেজাল্ট দেখে, ফায়ের সব সাবজেক্টে 90% মার্কস ছিল। এটা দেখে নামসিনের মা নামসিনকে প্রচন্ড বকা দেয়। উনি ফাকে বলে, ওদের বন্ধুত্বের কারণেই নামসিনের রেজাল্ট এত খারাপ হয়েছে। ফা চলে গেলে উনি নামসিনের আঁকা ছবিগুলো আগুনে পুড়িয়ে দেয় এবং ওকে অনেক বাজেভাবে মারধর করে। ফা একটা জিনিস ফেলে গিয়েছিল, এজন্য ও সেটা নিতে আবারও ফিরে আসে। ও এসে দেখে নামসিনের মা নামসিনকে গরম রডের বাড়ি মারছে। ফা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু ও কিছুই করতে পারে না। ও ওখান থেকে চলে আসে। ফা এসব কথা আজিনকে বলে। আজিন ওকে সান্ত্বনা দেয়। ফা বলে, আমি নামসিনের ভালোর জন্য ওর সাথে আর কখনো যোগাযোগ রাখিনি, আর নামসিনও আমার সাথে আর কখনো যোগাযোগ রাখিনি। আমার নামসিনের ওপরে তখনই সন্দেহ হয়েছিল যখন আমি ওই দিন পুতুলের লাশ দেখেছিলাম। আমি যখন নামসিনকে জড়িয়ে ধরেছিলাম তখন আমি ওর নখে রক্ত দেখতে পেয়েছিলাম। ফা এসব কিছুর জন্য নিজেকেই দায়ী করে। ও বলে, এসব কিছু আমার জন্যই হয়েছে। আমি যদি না ওকে একা ছেড়ে দিতাম তাহলেও কখনোই এরকম কিছু করতো না। আজিন ওকে চুপ করিয়ে বলে, এখন তুমি কি করতে চাও? ফা বলে, তুমি আমাকে প্রমিস করো তুমি ওকে এসব কিছু থেকে বের করে আনবে। আজিন বলে, ও আসলে নিজেই কারো শিকার। খারাপ লোকেরা ওর মানসিক অবস্থা দেখে ওকে ওদের জালে ফাঁসিয়ে এসব কিছু করাচ্ছে, আর নামসিনও বাধ্য হয়ে এসব কিছু মানতে হচ্ছে, না হলে ওরা ওকে মেরে ফেলবে। যারা এসব কিছু করে তাদের এনিগমা বলে। ওরা ডার্ক ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। ওরা সাধারণ দুর্বল মানুষদেরকে টার্গেট করে, যারা প্রচন্ডভাবে ভেঙে পড়ে, যাদের বাঁচার ইচ্ছা থাকে না এবং পৃথিবীকে প্রচন্ড ঘৃণা করে। জাদুর দুনিয়াতে দুরকম মানুষ বাস করে, যারা শুধু ধ্যান করে শক্তি অর্জন করে। তারা মানুষদের সাহায্য করে এবং তাদের ভালোর জন্য কাজ করে। সেখান থেকে আমি এসেছি। আর দ্বিতীয়টা হলো কালো জাদুর দুনিয়া। সেখানে সবাই কালো জাদু করে। ওরা মৃত ভয়ঙ্কর শক্তিশালী আত্মাদেরকে পুজো করে শক্তি অর্জন করে। ওরা খারাপ মানুষদেরকে খারাপ কাজে সাহায্য করে প্রচুর টাকা কামায় এবং মানুষদেরকে মেরেও ওরা মানসিক শান্তি পায়। নামসিনের ব্যাপারেও সেম। নামসিন যদি না দুদিনের মধ্যে কিছু করে তাহলে নামসিনকে ওরা মেরে ফেলবে। পরের দিন সকালে আজি নামসিনের বাড়িতে আসে। ও নামসিনের মাকে বলে, আমি নামসিনের ক্লাস টিচার, আমি একটু ওর সাথে দেখা করতে চাই। নামসিনের মা নামসিনকে নিচে আসতে বলে, কিন্তু নামসিন বলে, আমি এখন পড়ছি, আমি নিচে আসতে পারবো না। নামসিনের মা আজিনের শরীরে অদ্ভুত ধরনের ট্যাটু দেখে ওর হাত ধরে প্রশ্ন করে, তুমি সত্যি কথা বলো, তুমি আসলে কে? তুমি যদি ওর ক্লাস টিচার হতে তাহলে তোমার শরীরে অদ্ভুত রকমের ট্যাটু এলো কিভাবে? তখনই আজিন লক্ষ্য করে চারিদিকে সব কালো কালো হয়ে যাচ্ছে আর ওর মাকে কেউ বশে করে নিচ্ছে। আজিন নামসিনের ঘরের দিকে এগোয়, কিন্তু নামসিনের মা ছুরি হাতে নিয়ে আজিনকে নামসিনের ঘরে যেতে বাধা দেয়। তখনই আজিন মন্ত্র পড়ে নামসিনের মাকে অজ্ঞান করে দেয়। আজিন নামসিনের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলে, ওই খারাপ লোকগুলো তোমাকে ব্যবহার করছে, তোমার বডির লিমিট শেষ হয়ে গিয়েছে। নামসিন ওকে উল্টো প্রশ্ন করে, আমি কি মরে যেতে চলেছি? আজিন ঘরের দরজা খুলে দেখে নামসিন ঘরের মধ্যে নেই। ও ফোন আর স্পিকারের মাধ্যমে এতক্ষণ কথা বলছিল। আজিন বলে, তুমি এখন কোথায়? নামসিন বলে, তুমি নিজেই আন্দাজ করো। এদিকে আমরা নামসিনকে দেখি, ও নিজের মুখোশটা খোলে। তখনই আমরা দেখতে পাই নামসিন নিজের মুখে কাঁচ দিয়ে কেটে সেই চিহ্নগুলো এঁকেছে। এটাই হচ্ছে কালো জাদুর শেষ ধাপটা, যেটা অলরেডি নামসিন করে ফেলেছে। এদিকে আমরা ফাকে দেখি লাইব্রেরির মধ্যে ছিল, আর অপরদিকে আজিনও বেরিয়ে যায় ফাকে বাঁচাতে, কেননা ও ভালো মতো জানে এবার ফায়ের পালা, ওর জীবন এখন বিপদে। এদিকে নামসিন চাকু হাতে ফায়ের দিকে এগোয়। ফা বলে, তুমি এসব কেন করছো? তোমার কাছে এখনো সময় আছে। নামসিন ফায়ের কথা শোনে না, ও ফাকে মারার জন্য ওর দিকে এগোয়। তখনই নামসিনের হাত পুড়ে যায়, কেননা ফা ওখানে অনেক আগে থেকেই আজিনের কথা মতো মন্ত্রভূত সুতো বেঁধে রেখেছিল। ফা বলে, এখনো সময় আছে, তুমি ফিরে এসো, না হলে এই কালো জাদু তোমাকে শেষ করে ফেলবে। নামসিন বলে, তুমি কি ভাবছো সেটা আমি জানি না? আমি প্রথম থেকে সবই জানি। এমন নয় যে আমার শুধু টপার স্টুডেন্টদের ওপর হিংসা, আসলে আমি পুরো দুনিয়াকে ঘৃণা করি। আমি সবাইকে শেষ করে দিতে চাই। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি নামসিন যখন শেষ বক্সটা পায় তখন তাতে কিছু চিহ্ন আঁকা ছিল, যেটা নামসিনকে ওই কাঁচ দিয়ে নিজের মুখে আঁকতে হবে। বর্তমানে নামসিন নিজের মুখোশটা খোলে। ফা দেখে ওর মুখে কাঁচ দিয়ে কিছু চিহ্ন আঁকা এবং তার থেকে রক্ত বেরোচ্ছে। ফা প্রচন্ড ভয় পেয়ে যায়। নামসিন বলে, এইবারও কি তুমি বলবে যে আমার কাছে সময় আছে? নামসিন ছুরি দিয়ে নিজের হাত কেটে ওর রক্ত সুতোর ওপর দেয়। সঙ্গে সঙ্গে আজিনের করা সমস্ত মন্ত্র নষ্ট হয়ে যায় আর সুতোগুলো কেটে যায়। ফা ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু নামসিন ওর গলা চেপে ধরে।
নামসিন যখনই ফাকে মারতে যাচ্ছিল তখনই ওখানে আজিন চলে আসে আর ও নামসিনের হাত চেন দিয়ে বেঁধে ফেলে। ফা ওখান থেকে পালিয়ে যায়। আজিন ওর আংটিতে কিছু মন্ত্র পড়ে এবং ওখানে একটা ব্লাস্ট করে, যেটা ফাও শুনতে পেয়েছিল। আজিন বলে, আমি তোমাকে এখনো বাঁচাতে পারি। আজিন দেখে ওই চেনে নামসিন নেই। নামসিন ঠিক ওর পিছনেই দাঁড়িয়ে আছে। নামসিন যখনই আজিনের উপর অ্যাটাক করতে যাবে তখনই ওখানে ফা আসে এবং পুরো ঘরে গ্যাস ছড়িয়ে দেয়। আজিন ফাকে ধরে বলে, তোমাকে এখনই এখান থেকে যেতে হবে। আমি সবকিছু সামলে নেব। আমি তোমার বন্ধুকেও ঠিক ফিরিয়ে আনবো। ফা ওকে প্রমিস করতে বলে ও যেন সুস্থভাবে ফিরে আসে, কিন্তু আজিন প্রমিস না করে চলে যায়। ফা যখনই ওখান থেকে চলে যাচ্ছিল তখনই ও দূর থেকে দেখে আজিন আর নামসিন একে অপরের সঙ্গে ফাইট করছে। ফা অফিস রুমের মধ্যে গিয়ে বসে পড়ে। ও অফিস রুমে জানালা দিয়ে দেখে আজিন আর নামসিন একে অপরের সঙ্গে ফাইট করতে করতে নিচে পড়ে যায়। ফা দৌড়ে আজিনের কাছে যায়। নামসিনের শরীর প্রচন্ড দুর্বল হয়ে গিয়েছিল। ও বমি করে এবং সে জঙ্গলের গাছটার কাছে যায়। ও ওখানে গিয়ে দেখে সমস্ত কিছু ভেঙে নষ্ট করে দেওয়া হয়েছে। তখনই ওর পিছু পিছু ফার আজিন আসে। আজিন বলে, তুমি কি ভাবো আমি কিছু জানি না? এই গাছটা আসলে তোমার কালো জাদুর মেন জায়গা। তাই আমি আগে থেকেই ফাকে বলেছিলাম এখানকার সমস্ত কিছু নষ্ট করে দিতে। নামসিন কেঁদে বলে, আমার একটাই স্বপ্ন ছিল এই পৃথিবীকে ধ্বংস করে ফেলা। এখন আমি সেটাও করতে পারছি না। ও ফাকে বলে, তুমিও আমাকে অন্যদের মতো একা ছেড়ে দিয়েছিলে। ফা বলে, আমি কখনোই তোমার হাত ছাড়িনি। আমার তোমার সঙ্গে কাটানো সমস্ত মুহূর্ত মনে আছে, কিন্তু আমি ওই দিন তোমার মা তোমাকে অত বাজেভাবে মারছে দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমার সাহস হচ্ছিল না যে আমি দ্বিতীয়বার আর তোমার সঙ্গে কথা বলবো। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। এখনো আমরা সবকিছু ঠিক করতে পারবো। ফা গিয়ে নামসিনকে সামলায়। নামসিন কাঁদতে কাঁদতে ফাকে জড়িয়ে ধরে। তখনই আজিন বলে, তুমি কে? ফা বলে, তুমি কার কথা বলছো? তখনই আকাশ ফাটিয়ে কালো রঙের একটা খারাপ শক্তি নিচে নেমে আসে। শক্তিটা আজিনকে নিচে ফেলে দেয়। ফা আজিনকে তুলতে যায়। তখনই খারাপ শক্তিটা নামসিনকে নিজের বশে করে নেয় আর নামসিন ওই চাকু দিয়ে নিজের হাত কাটে। ও এসব কিছু নিজে থেকে করছিল না, ওই খারাপ শক্তিটা ওকে দিয়ে সব কিছু করাচ্ছিল। নামসিন ওর রক্তটা গাছটার গায়ে ঘষতে থাকে। তখনই আকাশে একটা আয়না ফুটে ওঠে। আয়নাটা ভেঙে যায় এবং ওখান থেকে এক ধরনের ধোঁয়া বের হয়। সেই ধোঁয়া নামসিনের ওপর আঘাত করে। আজিন নিজের গায়ের কোট খুলে ওকে বাঁচাতে যায়। আজিন ফাকে বলে, এবার তুমি ভালো মতো জানো এবার তোমার কি করতে হবে। আজিন একটা তুড়ি বাজায়। সঙ্গে সঙ্গে আকাশ থেকে আয়নাটা গায়েব হয়ে যায়। কিন্তু আয়না থেকে আসা খারাপ শক্তির প্রভাব আজিনের ওপরে পড়েছিল। তাই আজিনের মুখ প্রচন্ড ভয়ানক হয়ে যায় আর নামসিন অজ্ঞান হয়ে পড়ে যায়। ফা নামসিনের কাছে যায়। আজিনের শরীরে কালো জাদুর প্রভাব পড়েছিল, তাই খারাপ শক্তি আজিনকে নিজের বশে করে নেয়। আজিন একটা শক্ত লাঠি দিয়ে ফাকে মারতে যায়। তখনই ফা সেটা বুঝতে পেরে ওখান থেকে দৌড়ায়। ও দৌড়ে লাইব্রেরির একটা রুমে আসে এবং ওর কাছে কিছু তন্ত্রমন্ত্রের জিনিস ছিল। ফা ইবাকে ফোন করে। তখনই ওখানে আজিন চলে আসে। ফা সমস্ত জিনিসগুলো নিয়ে যা হোক করে ওখান থেকে পালায় এবং যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে আটকে যায়। ফা একটা জায়গায় চলে আসে এবং চাকু দিয়ে নিজের হাত কাটে। আজিন দরজা ভেঙে ফেলে এবং ফায়ের কাছে চলে আসে। ফা ঠিক ওর সামনেই দাঁড়িয়েছিল। ফা ওখানে নিজের রক্ত দিয়ে একটা চিহ্ন এঁকেছিল, যার ফলে ওখানে একটা মায়াজাল সৃষ্টি হয়েছিল। এটাই সেই মায়াজাল যেটা নামসিন ফায়ের ওপর তৈরি করেছিল। ঠিক তেমনটাই আজিন ফাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু ফা আজিনকে ঠিক দেখতে পাচ্ছিল। আজিন ফায়ের পায়ের আওয়াজ শুনতে পায়। এজন্য ও বালতি ভর্তি জল মাটিতে ফেলে দেয়, যার ফলে জুতো ভিজে যায় এবং জুতোর ছাপ পড়ে। আজিন সেই ছাপ ফলো করে যখনই ফাকে ধরতে যাবে তখনই ফা ওর পায়ে একটা মন্ত্রভূত দড়ির সঙ্গে পাথর আটকে দেয় এবং ওকে জলের মধ্যে ফেলে দেয়। আমরা দেখি আজিন এরকম কিছু একটা হবে ভেবে ও আগে জলের মধ্যে সেই মন্ত্রভূত কাগজগুলো ছড়িয়ে রেখেছিল। ও ফাকে আগেই বলে রেখেছিল এরকম যদি কখনো সিচুয়েশন আসে তাহলে ফা সেটা কিভাবে হ্যান্ডেল করবে। ফা আজিনের কথা মতো মন্ত্র পড়ে। জলের মধ্যে আজিনের পায়ে দড়ি দিয়ে বাঁধা পাথরটা ভেঙে যায় আর আজিন জলের ওপর উঠে যায়। ফা এবার প্রচন্ড ভয় পেয়ে যায়। ফা নিজের গলা থেকে একটা লকেট বের করে এবং ওটার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে মন্ত্র পড়ে সেটা জলের মধ্যে ফেলে দেয়। আজিনও জলের মধ্যে চলে যায়। জলের ওপর ভাসতে থাকা মন্ত্রভূত কাগজগুলো কালো রঙের হয়ে যায়। আজিন ঠিক হয়ে যায়। ও জল থেকে উঠে পড়ে। ও তো ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু ফা অজ্ঞান হয়ে জলের মধ্যে পড়ে যায়। তখনই ওখানে নামসিন আসে। ও জলে ঝাঁপ দিয়ে ফাকে জল থেকে তোলে। ফায়ের জ্ঞান ফিরে নামসিন ওকে জড়িয়ে ধরে বলে, তুমি তো আমাকে প্রমিস করেছিলে তুমি আমাকে কখনো একলা ছাড়বে না। ওরা দুজনে জড়িয়ে ধরে বলে, এবার থেকে আমরা সর্বদাই বেস্ট ফ্রেন্ড হয়ে একসঙ্গেই থাকবো। আজিন ওদেরকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়
এরপর ওদের স্কুলে সবকিছু নর্মাল হয়ে যায়। স্কুলে একটা অ্যাওয়ার্ড ফাংশন হয়। নামসিন ওর ড্রয়িং ক্রিয়েটিভিটির জন্য অ্যাওয়ার্ড পায়। ফা ওর জন্য প্রচন্ড খুশি হয়ে যায়। ও নামসিনের ব্যাপারে কথা বলতে ওর বাড়িতে যায়। ফা ওর মাকে বুঝিয়ে বলে নামসিন আর্টে অনেক ভালো স্টুডেন্ট। ও যদি আর্ট নিয়ে গ্রাজুয়েশন করে তাহলে ও টপার হবে। নামসিনের মা মেনে নেয়। উনি বলে ঠিক আছে, ও যেটা চায় সেটা করতে পারে, কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, ও যেটাই করবে সেটাতেই ওকে টপার হতে হবে। এটা শুনে নামসিন আর ফা দুজনেই খুশি হয়ে যায়। এরপর ফা স্কুলে যায়। তখনই ও জানতে পারে আজিন স্কুল থেকে রিজাইন করে দিয়েছে। ফায়ের মন খারাপ হয়ে যায়। এদিকে আজিন ওর বাড়িতে এসে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল, কিন্তু ও ফিল করে ওর বাড়িতে ও ছাড়া অন্য কেউ আছে। আজিন চেক করতে যায়। ফা ওকে সারপ্রাইজ দেয়। আজিন বলে তুমি এখানে কি করছো? তোমার কাছে কি আমার বাড়ির চাবি ছিল? ফা বলে হ্যাঁ, আমার কাছে চাবি অনেক আগে থাকতেই ছিল, কিন্তু সেটা তুমি জানতে না, যেমনটা আমি জানতাম না তুমি রিজাইন করে এখান থেকে চলে যাচ্ছ। আজিন বলে তুমি এখানে কেন এসেছো, আর এসব কি? ফা বলে এসব তোমার ফেয়ারওয়েল পার্টি। ওরা দুজনে ওখানে পার্টি এনজয় করে, খাবার খায়, গান গায় এবং ডান্সও করে। এরপর ফাওকে জিজ্ঞাসা করে তুমি এবার কি করবে? আজিন বলে এবারে আমি এনিগমার শিকার করব। আজিন ওকে জিজ্ঞাসা করে এবার তুমি কি করবে? ফা বলে আমি আর নিজের পড়াশোনা কন্টিনিউ করব না, আমি তোমার সঙ্গে থাকতে চাই, তুমি যা কিছু করবে আমিও তাই করতে চাই। আজিন ওকে মানা করে বলে এবার তোমাকে যেতে হবে। ফা বলে আমার স্বপ্ন আমি লাইফে কিছু রিস্ক নেব, অ্যাডভেঞ্চার করতে চাই। আজিন ওর কথা শোনে না। ফা ওকে কিস করে দেয়। আজিন ওকে ছেড়ে দিয়ে বলে এবার তোমার সময় শেষ হয়েছে, বলেও কিছু মন্ত্র পড়ে। ফা যখন চোখ খোলে তখন ও নিজের রুমেই ছিল। আজিন ওর জন্য একটা চিঠি লিখে রেখেছিল, যার মধ্যে ও ফায়ের রিপোর্ট কার্ডে 100তে 100 দিয়েছিল। ধীরে ধীরে অনেকদিন পেরিয়ে যায়। ফা আর নামসিন তখনও সেই আগের মতো বেস্ট ফ্রেন্ডই থাকে এবং ওরা একসাথে এনিগমার ব্যাপারে আলোচনা করে। ফা ইন্টারনেটে সার্চ করে এই এনিগমা অর্গানাইজেশনের হেড কে, কিন্তু ও সেরকম কিছুই পায় না। নামসিন বলে আমি ওদের ব্যাপারে কিছুই জানি না, ওরা শুধু আমার সাথে একটা ওয়েবসাইটের মাধ্যমেই কন্ট্যাক্ট করেছিল। তখনই ওরা একটা আর্টিকেল দেখতে পায় যেটা ভাইরাল ট্রেন্ডিং এ ছিল। আনিয়া নামের এক জনপ্রিয় মডেল একজন অচেনা নন সেলিব্রিটি মড প্রেম করছে। ফা যখনই দুজনের ছবি দেখে তখনই ও ছেলেটার মুখ দেখে অবাক হয়ে যায়, কেননা ছেলেটা আর কেউই নয়, আজিন ছিল। এরপর আমরা আনিয়া আর আজিনকে দেখি দুজনে প্রচুর রোম্যান্স করছিল। এরপর আজিন চলে যায় আর আনিয়া নিজের রুমের মধ্যে চলে আসে। রুমের মধ্যে আগে থেকেই কেউ ওর জন্য অপেক্ষা করছিল। আনিয়া সেই লোকটাকে বলে আমরা কি ওকে এভাবেই ছেড়ে দেব? আজ ও আমার অনেক কাছে ছিল এবং আমাকে প্রায় ধরেই ফেলেছিল। লোকটা বলে তোমার ওকে ভয় পাওয়ার কিছুই নেই। লোকটা ফোনে আজিনের লাইভ লোকেশন দেখছিল। অপরদিকে আমরা ইভাকে দেখি আজিনের ছবি তুলছিল। এদিকে আমরা সেই লোকটার মুখ দেখতে পাই। লোকটা বলে একদিন আমরা সত্যিই সামনাসামনি হব। হোটেলের বাইরে আজিন কিছু অনুভব করে। আর এখানে আমাদের এনিগমা ড্রামা সিজন 1 শেষ হয়। ড্রামার শেষে কিছু প্রশ্ন রয়ে যায়। ইভা কেন লুকিয়ে আজিনের ছবি তুলছিল, আর আনিয়া নামের মেয়েটি বা আসলে কে, এবং শেষে আমরা যে ক্যারেক্টারকে দেখলাম তার আসল কি উদ্দেশ্য, আর আজিনের সাথেই বা কি সম্পর্ক? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা সিজন 2-তে পেয়ে যাব। তাই আমাদেরকে অপেক্ষা করতে হবে সিজন 2 আসার জন্য। সিজন 2 এর এক্সপ্লেনেশন যদি তোমরা আমার চ্যানেলে দেখতে চাও তাহলে অবশ্যই আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে সিজন 2 এর এক্সপ্লেনেশন আসলেই তোমরা দেখে নিতে পারো। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। গুড বাই।